একজন মানুষ কারাগারের অন্ধকার সেলে বসে আছেন। ৩ দিন ধরে তার উপর চলছে জিজ্ঞাসাবাদের চাপ। শত কঠিন পরিস্থিতিতেও তিনি একটা কথাই বারবার বলছেন, আমি এই কাজ করিনি। কিন্তু তাকে অভিযুক্ত করা মেয়েটি আদালতের সামনে দাঁড়িয়ে ঠিক উল্টো কথা বলছে। দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে। প্রশ্ন হচ্ছে, কে সে মিথ্যাবাদী? আর আসল সত্যটা বের হতে এখনও কেন এত দেরি হচ্ছে? নেত্রকোনার মদন উপজেলা, ছোট্ট একটি জনপদ। এখানকার মানুষগুলো সাধারণ, জীবনযাপন ও সরল। এরকম একটি এলাকায় গড়ে উঠেছিল একটি মহিলা কওমি মাদ্রাসা। নাম হজরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা। যিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন তার নাম আমানুল্লাহ সাগর, একজন মাদ্রাসা শিক্ষক, প্রতিষ্ঠাতা, পরিচালক। এলাকায় তাকে অনেকেই চিনতেন, জানতেন। কেউ বলতেন ভালো মানুষ, কেউ বলতেন ধার্মিক ব্যক্তি। কিন্তু হঠাৎ করে সবকিছু ওলটপালট হয়ে গেল। এমন একটি অভিযোগ উঠল তার বিরুদ্ধে, যা শুনে পুরো এলাকা থমকে গেল। অভিযোগটি এতটাই গুরুতর যে এটি এখন শুধু মদন উপজেলার গল্প নেই, পুরো দেশ এই ঘটনার দিকে তাকিয়ে আছে। ঘটনার শুরুটা ছিল নীরব। মাদ্রাসার একজন ছাত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবারের সদস্যরা। প্রথমে হয়তো তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু যখন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো তখন যা জানা গেল তা ছিল রীতিমতো ভয়াবহ। মেয়েটি অন্তঃসত্ত্বা, একটি মাদ্রাসা ছাত্রী যার বয়স কত সেটাও ভাবলে শিউরে উঠতে হয়। সে গর্ভবতী। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পরিবার প্রথমে হতবাক হলো, তারপর ক্ষুব্ধ হলো এবং শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হলো। গত 23 এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা থানায় গিয়ে মামলা দায়ের করলেন। মামলায় দুজনকে আসামি করা হলো, একজন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর, আরেকজন তার ভাই মামুন মিয়া। অভিযোগের ভাষ্য অনুযায়ী সাগর নিজের মাদ্রাসার ভেতরেই এই জঘন্য কাজ করেছেন, আর তার ভাই এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখানে গল্পটা একটু অন্যদিকে মোড় নিতে শুরু করে। মামলা হওয়ার পর শিক্ষক আমানুল্লাহ সাগর মাদ্রাসা বন্ধ করে দিলেন। তারপর হঠাৎ করেই তিনি উধাও হয়ে গেলেন, এলাকা ছেড়ে চলে গেলেন অজ্ঞাত স্থানে। এখন একজন মানুষ যখন গুরুতর অভিযোগের মুখে পালিয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষ ভাবে নিশ্চয়ই অপরাধ করেছে তাই পালাচ্ছে। কিন্তু আরেকটি দিকও আছে। মদনের মতো ছোট এলাকায় এমন অভিযোগ মানে জনতার রোষ, সামাজিক হুমকি, এমনকি প্রাণনাশের আশঙ্কা। অনেক সময় অভিযোগ সত্য না হলেও জনরোষের ভয়ে মানুষ পালায়। তাহলে সাগরের পালানো কি অপরাধবোধ ছিল নাকি নিরাপত্তাহীনতা? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে পালিয়ে থাকা বেশি দিন সম্ভব হলো না। 6 মে ভোরের 4:15টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। ভোরের অন্ধকারে যখন পুরো শহর ঘুমিয়েছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে আনলো। পরদিন 7 মে আদালতে হাজির করা হলো। তদন্ত কর্মকর্তার আবেদনে 3 দিন রিমান্ড মঞ্জুর করলেন আদালত। রিমান্ড এই শব্দটি শুনলেই অনেকের মনে এক ধরনের ভয় কাজ করে। বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় রিমান্ড মানে কঠোর জিজ্ঞাসাবাদ। আর সেই জিজ্ঞাসাবাদ যে কতটা কঠিন হতে পারে সেটা যারা ভুক্তভোগী কেবল তারাই জানেন। 3 দিন ধরে আমানুল্লাহ সাগরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে যা এই পুরো ঘটনার চরিত্র বদলে দিতে পারে। 3 দিনের রিমান্ডে যতই চাপ দেওয়া হোক না কেন, শিক্ষক সাগর একবারের জন্য অপরাধ স্বীকার করেননি। একটি বারও না, তিনি বারবার বলেছেন তিনি নির্দোষ। এখন এটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝে নেওয়া দরকার। বাংলাদেশের রিমান্ডের বাস্তবতা আমরা সবাই জানি। অনেক ক্ষেত্রে নিরপরাধ মানুষও রিমান্ডের চাপে এমন অপরাধ স্বীকার করে নেন যা তিনি কোনোদিন করেননি। এটি দুঃখজনক হলেও সত্যি, কিন্তু সাগর সেই পথে হাঁটেননি। 3 দিনের তীব্র চাপের মুখেও তিনি নিজের অবস্থানে অটল থেকেছেন। এটা কি নির্দোষ মানুষের আত্মবিশ্বাস নাকি একজন পাকা অপরাধের ধূর্ততা? এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা এখন কেবল একটি জিনিসের হাতে, আর সেটি হলো ডিএনএ। রোববার বেলা 2:15টার দিকে নেত্রকোনার মদন আমলি আদালতে একটি গুরুত্বপূর্ণ আদেশ এলো। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহসিন ইসলাম আদেশ দিলেন শিক্ষক আমানুল্লাহ সাগরের ডিএনএ পরীক্ষা করা হবে এবং সেই ডিএনএর নমুনা সিআইডির মাধ্যমে সংরক্ষণ করা হবে। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। এই আদেশ শুনে অনেকেই একটু স্বস্তি পেলেন, কারণ ডিএনএ টেস্ট হলে অন্তত সত্যটা বেরিয়ে আসবে। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় জটিলতা। শিক্ষকের ডিএনএর এই নমুনা সংগ্রহ করা সম্ভব হলেও ওই ছাত্রের গর্ভে থাকা সন্তানের ডিএনএ এই মুহূর্তে পরীক্ষা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটা জানলেও আপনি চমকে যাবেন। গর্ভে থাকা অবস্থায় শিশুর ডিএনএ পরীক্ষা করতে হলে বিশেষ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে হয়, যেমন অ্যামনিওসেন্টেসিস, যেখানে মায়ের গর্ভথলি থেকে তরল পদার্থ সংগ্রহ করা হয়। কিন্তু এই পদ্ধতি ঝুঁকিমুক্ত নয়। এতে গর্ভপাতের আশঙ্কা থাকে, সংক্রমণের ঝুঁকি আছে, এমনকি শিশুর শারীরিক ক্ষতিও হতে পারে। তাই চিকিৎসকরা সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া এই পরীক্ষা করতে রাজি হন না। তাই আদালত সিদ্ধান্ত নিয়েছেন সন্তান জন্মের পরেই ডিএনএ মিলিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে কারাগারে থাকতে হবে। এবার একটু থামুন, একটু ভাবুন। যদি শিক্ষক আমানুল্লাহ নির্দোষ হন তাহলে কি দাঁড়াচ্ছে? একজন নিরপরাধ মানুষ মাসের পর মাস
মাস কারাগারে পচবেন শুধু এই কারণে যে সন্তান এখনো জন্ম নেয়নি এবং ডিএনএ পরীক্ষা করা যাচ্ছে না। সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুলেছেন অনেকে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, যখন দুজনেরই ডিএনএ এই মুহূর্তে মেলানো সম্ভব হচ্ছে না, তখন মানবিক দিক বিবেচনায় আপাতত জামিন দেওয়াটাই ন্যায্য ছিল। কিন্তু অপরদিকে আরেকটি বাস্তবতাও আছে। যদি শিক্ষককে ছেড়ে দেওয়া হয় আর পরে ডিএনএ রিপোর্টে তিনি দোষী প্রমাণিত হন, তাহলে তিনি কি আবার পালিয়ে যাবেন? আগেও তো মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। তাই আদালতের এই সিদ্ধান্ত কি সতর্কতা নাকি বিচার, এই বিতর্ক এখন চলছে এবং চলতেই থাকবে। প্রথমত, যে চিকিৎসক প্রথমে ছাত্রীর গর্ভাবস্থা শনাক্ত করেছিলেন এবং শিক্ষককে দায়ী করেছিলেন, সেই চিকিৎসক সায়মা এখন নিখোঁজ। তার চেম্বার বন্ধ, তিনি অজ্ঞাত স্থানে লুকিয়ে আছেন। একজন চিকিৎসক যিনি একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, তিনি কেন পালিয়ে গেলেন? তার কি কিছু লুকানোর আছে নাকি তিনিও হুমকির মুখে আছেন? দ্বিতীয়ত, ভুক্তভোগী ছাত্রীর নানার আচরণও অত্যন্ত সন্দেহজনক। সংবাদ মাধ্যমের সামনে তিনি এমন সব অসংলগ্ন কথাবার্তা বলছেন যা শুনলে যে কোনো সচেতন মানুষের ভেতরে সন্দেহ তৈরি হবে। শুধু তাই নয়, সাংবাদিকদের দেখলেই তিনি রেগে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। একজন মানুষ যখন সত্যের পক্ষে থাকেন তখন তিনি প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান না, কিন্তু যখন কেউ বারবার এড়িয়ে যান তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি আছে এর আড়ালে? বাংলাদেশে এমন ঘটনা এটাই প্রথম নয়। অতীতে অনেক মামলা দেখা গেছে, প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে গেছে আর নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খেটেছে। আবার এমনও হয়েছে প্রভাবশালী অপরাধী টাকা আর ক্ষমতার জোরে সাক্ষী কিনে ফেলেছে, তদন্তকে ভিন্ন খাতে বইয়ে দিয়েছে। এই মামলায় কোনটা হবে, ন্যায় বিচার নাকি প্রহসন? একটি বিষয়ে অবশ্য আশার আলো দেখাচ্ছে। আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। সিআইডির মাধ্যমে নমুনা সংরক্ষণের কথা বলা হয়েছে। এর মানে হলো বিজ্ঞানভিত্তিক প্রমাণকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজনীতি বলে, ক্ষমতা বলে, টাকা বলে, কিন্তু ডিএনএ বলে না। তাই যদি এই পরীক্ষা সঠিকভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায় তাহলে সত্য বেরিয়ে আসবে। ছাত্রী আদালতে শিক্ষককে দায়ী করেছে, কিন্তু শিক্ষক তীব্র চাপেও অপরাধ স্বীকার করেননি। দুজনের কথা দুই রকম। সত্য কোথায়? চিকিৎসক সায়মা কেন পালিয়ে গেলেন? তার ভূমিকা কি শুধুই চিকিৎসা সংক্রান্ত নাকি এর বাইরেও কিছু আছে? ছাত্রীর নানা কেন এমন অস্বাভাবিক আচরণ করছেন? তিনি কি কিছুই গোপন করছেন? শিক্ষকের ভাই মামুন মিয়ার ভূমিকা কতটুকু? তিনি কি সত্যি ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যে সন্তান এখনো জন্ম নেয়নি তার ডিএনএ কি সত্যি শিক্ষকের সঙ্গে মিলবে নাকি সম্পূর্ণ ভিন্ন কেউ বেরিয়ে আসবে এই গল্পের আড়াল থেকে? এই ধরনের ঘটনা যখন ঘটে তখন শুধু একজন ব্যক্তি নয়, পুরো একটি পেশা, পুরো একটি ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে। যদি শিক্ষক দোষী প্রমাণিত হন তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। তা আগামী বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে। অভিভাবকরা ভাববেন, আমার সন্তানকে কি নিরাপরাধে পাঠাতে পারছি? এই মুহূর্তে পুরো দেশ অপেক্ষায় আছে। অপেক্ষা সেই দিনের যেদিন সন্তান জন্ম নেবে এবং ডিএনএ রিপোর্ট প্রকাশিত হবে। সেই একটি রিপোর্ট হয় একজন অপরাধীর মুখোশ খুলে দেবে নাকি একজন নিরপরাধ মানুষের মুক্তির পথ খুলে দেবে? আপনি কি মনে করেন এই ঘটনার আসলে কে দোষী, শিক্ষক নাকি অন্য কেউ? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি চান সত্য প্রকাশ পাক এবং ন্যায় বিচার নিশ্চিত হোক তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যেন আরও মানুষ এই ঘটনার আসল চিত্র জানতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন, সবার আগে আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।